সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 12ওয়ারি পর্বের আজকের অনুষ্ঠানে। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে বিষয়টি নিয়ে আজ 12ওয়ারি বিতর্ক হবে তা হচ্ছে মুক্তিরও মন্দিরও সোপানতলে। এই বিষয়ের উপর বিতর্ক করবেন 10 জন বিতার্কিক। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্কের বিতার্কিকদের সাথে। আজকের 12ওয়ারি পর্বের বিতার্কিকরা হলেন রাগিব আঞ্জুম, কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়; মবিন মজুমদার, স্যার এ.এফ. রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়; অর্পিতা গোলদার, রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়; মোহাম্মদ আসিফুর রহমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়; নাহিদা সুলতানা, শামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়; ফাহিম মুনতাসির রহমান, শহীদ আব্দুল হামিদ হল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; মারিয়া রহমান, কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়; জোনায়ের বিন জাকির সিদ্দিকী, জামিলুর রহমান হল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল; সুমাইয়া আনোয়ার পূর্ণা, রাজশাহী কলেজ; মামুনুজ্জামান স্নিগ্ধ, সৈয়দ আমির আলী হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবারে আমরা পরিচিত হব আজকের 12ওয়ারি বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। জিহাদ আল মেহেদি, সাবেক বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, 22তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের দলনেতা ও শ্রেষ্ঠ বক্তা। আফরিদা জিন্নুরাইন উর্বি, সাবেক সহ সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, প্রভাষক, অর্থনীতি বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চ্যাম্পিয়ন 12তম জাতীয় টেলিভিশন 12ওয়ারি বিতর্ক প্রতিযোগিতা। আফরোজি সাচ্চুর শাহনেওয়াজ, সাবেক বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, সহকারী নিবন্ধক, সমবায় অধিদপ্তর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের ওপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী, সম্মানিত কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী, সম্মানিত কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতাটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নিই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2.5 মিনিটে একটি সতর্কতা সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। আজকে বিতর্কের বিষয় হচ্ছে মুক্তির মন্দিরের সোপানতলে। আমি এই প্রতিযোগিতার প্রথমেই রাগিব আঞ্জুম, কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার উপস্থাপনা আরম্ভ করার জন্য অনুরোধ করছি। মা, আর মাত্র 7 দিন পর বইমেলা। বইমেলা আসলেই তোর কথা মনে পড়ে। বায়না ধরতি বইমেলায় নিয়ে যাওয়ার জন্য, সময় পেতাম না। শেষবার যখন তোর সাথে বইমেলায় গিয়েছিলাম তুই ক্লাস 9-এ পড়তি। আমার আবার এই তোর বই পড়াটা ভালো লাগতো না। আমি ছিলাম ম্যাটেরিয়ালিস্টিক মানুষ, বই পড়ার অর্থ খুঁজে পাই নাই কখনো। বড় হয়েছি প্রচণ্ড ক্ষুধা আর ক্ষমতার প্রতি তীব্র আক্রোশ নিয়ে। সময়ের সাথে যোগ হয়েছে অনেক টাকা, টাকা আর ক্ষমতার প্রতি লোভ। তোকে তো কখনো বলা হয়ে ওঠে নাই আমার পুলিশ হওয়ার গল্প, তা বলবো কি করে? যাকগে, 33 বছর আগে একদিন রবিবার সকালে সারদা একাডেমিতে লেফট রাইট করতে করতে কখন যে জীবনে লেফট আর রাইটকে বিসর্জন দিয়ে দিয়েছি সেটা মনে নাই। মনে করার প্রয়োজনও বোধ করি নাই কখনো। এত মনে করে কি হবে? সকালে উঠতাম 12টায়, ঘুষ, খুন, গুম, তারপর টাকা, টাকা আর টাকা, আরও টাকা। এত টাকা কার জন্য জানিস তো? দিন শেষে একটা গ্লাস 1 খণ্ড বরফ, কখনো বা একটা গ্লাস 2 খণ্ড বরফ। শুধু মনে পড়তো ওই মেয়েটার কথা,
মেয়েটার মেহেদি রাঙা হাত, আর মাছের মতো তাকিয়ে থাকা দুটি ফ্যাল ফ্যাল চোখ। জানিস, ছেলেটার পরের দিন বিয়ে ছিল। ওইটা আমার নির্দেশে হওয়া ২৬ না ঠিক ২৮ নাম্বার খুন। একটা নির্দোষ মানুষের খুন। খুন আর প্রমোশন, খুন আর প্রমোশন, খুন আর প্রমোশন। খালি ভুলতে পারিনি মেয়েটার মাছের মতো তাকিয়ে থাকা ফ্যাল ফ্যাল চোখ। খুশির দিন তো আমার ছিল একটাই, যেদিন তুই প্রথম পৃথিবীতে আসলি, আমার হাতটা ধরলি। আমাকেও কেউ বাবা বলে ডাকবে এতদিন পর। আমার তো তেমন বন্ধু বান্ধব ছিল না, খালি চোখের সামনে তুই আসলে কেমন যেন একটু শান্তি শান্তি লাগতো। 1 জুলাই আসলি, আরেকটা জুলাই চলে গেলি। আমি তো রাজাকারদের মারছিলাম। একদিন বাসায় ফিরলাম, বাসায় ফিরে দেখি তুই নাই। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন খাটিয়া থেকে তোর লাশ কবরে নামিয়ে দিয়ে আসলাম। মাঝে মধ্যে মনে হয় তোর হৃৎপিণ্ড ছিদ করা বুলেটটা কি আমার নির্দেশেই চলেছিল? না না, তুই তো অন্য এলাকায় মারা গেছিস, আমার নির্দেশে না হয়তো বা। বুঝিস তো, তোর জন্যই তো এই সব কিছু, এত ক্ষমতা, এত টাকা, এত প্রতিপত্তি। যদি একবার জানতাম তোর মনের ভিতর এগুলো চলে, তাহলে তালা মেরে তোকে আটকে রাখতাম। এখনও সকাল 12টায় উঠি, প্রতিদিন অফিসে যাই। এখন গ্লাস আর বরফ একটু বেশি লাগে, কাঁধটা ভারী হয়ে গেছে যে। মাঝে মধ্যে ফেসবুকে গানটা শুনি, মুক্তির মন্দির ও সোপানো তলে। কিন্তু মুক্তির মন্দির ও সোপানো তলে যে প্রাণগুলো বলিদান গেল, সেই প্রাণ যেই জল্লাদেরা নিল, সেই জল্লাদের বিচার কি হবে? হ্যাঁ, আমি তোর বাবা একজন জল্লাদ। ইতি, তোর জল্লাদ বাবা। রাগিব আঞ্জুমকে তার চমৎকার উপস্থাপনের জন্য ধন্যবাদ। আমি এখন ফাহিম মুনতাসির রহমান, শহীদ আব্দুল হামিদ হল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে তার উপস্থাপনা শুরু করার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, আমার মস্তিষ্ক প্রায় 20 বছর যাবৎ হতাশাগ্রস্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ মুমূর্ষ মস্তিষ্কের এই মানুষটিকে তার জর্জরিত হৃদয়ের কিছু অব্যক্ত কথা ব্যক্ত করার সুযোগ করে দেওয়ার জন্য। 5 বছর বয়সে আমি স্কুলে ভর্তি হই। ঠিক তখনই আমার জীবন থেকে সুখ নামক অধ্যায়ের ইতি ঘটে। বছর যেতে না যেতেই আমি উপলব্ধি করি আমাদের সমাজে স্কুলে যে নতুন কিছু শেখাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিযোগিতা, রোল নম্বর কম করার প্রতিযোগিতা। আর স্কুলগুলো এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে মাত্র। আমাদের সমাজ ব্যবস্থা এতটাই প্রতিযোগিতা প্রবণ যে এখানে সবেমাত্র 6 বছর বয়সী একটা ছেলে বা মেয়ে যে স্কুলে যাচ্ছে, তার পরিচিত কেউ তাকে দেখলে তাকে প্রথম প্রশ্ন করে, বাবা তোমার রোল নম্বর কত? এবং তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়, তোমার ক্লাসে কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করে? আমাদের এই সমাজ ব্যবস্থায়, এই শিক্ষা ব্যবস্থায় একটি শিশুর মেধাকে মূল্যায়ন করা হয় তার রোল নম্বর দিয়ে। শুধু তাই না মাননীয় সভাপতি, কোনো একটি শিশুর রোল যদি 56 হয়, এই সমাজ, তার বাবা মা, তার পরিবার যেন মনে করে 56 রোল হয় একটা অপরাধের, 56 রোল হয় একটা পাপ, এটা একটা অন্যায়। এই জন্য মাননীয় সভাপতি, কোনো পিতামাতাই চান না তার সন্তান যেন এই পাপের ভাগিদার হয়। এই জন্যই স্কুলের ঠিক পরেই ওই ছেলেটিকে যেতে হয় কোচিং সেন্টারে, যাতে সেই প্রতিযোগিতার প্রস্তুতি নিতে পারে। মাননীয় সভাপতি, শৈশবের রৌদ্রোজ্জ্বল বিকেল, যেখানে আমার ঘুরে বেড়ানোর কথা, দৌড়ে বেড়ানোর কথা, ছুটে বেড়ানোর কথা, ফাঁকা মাঠে ফুটবল নিয়ে খেলা করার কথা, সেখানে আমি পিছে ভারী একটা ব্যাগ কাঁধে করে ছুটে বেরিয়েছি কোচিং সেন্টারে। মাননীয় সভাপতি, আমার পুরো স্কুল জীবন পার হয়ে গেছে এই প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতে। আমার শৈশবের প্রতিটি বিকাল, কৈশোরের প্রতিটি বিকাল হারিয়ে গেছে কোচিং সেন্টারে যেয়ে। এই প্রতিযোগিতামূলক মুখস্থ শিক্ষা ব্যবস্থার প্রধান সমস্যা হচ্ছে ক্লাস 10 পর্যন্ত আমরা বাংলা ব্যাকরণে চিঠি লেখা শিখি। আমরা জানি কিভাবে চিঠি লিখতে হয়, কিন্তু কখনো চিঠি লেখার প্রয়োজনীয়তা উপলব্ধি করি না। কখনো আমরা মাকে একটি চিঠি লিখি না। মাননীয় সভাপতি, আমরা কখনোই সাহিত্য রস উপলব্ধি করতে শিখিনি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আমরা শুধু কবি পরিচিতি মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ ছিলাম, কারণ কবি পরিচিতি মুখস্থ করলে আপনি পরীক্ষায় বেশি নম্বর পেতে পারেন। মাননীয় সভাপতি, আমাদের এই শিক্ষা ব্যবস্থা এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে গণিতের সম্পদ্য আপনি বুঝে লিখতে পারলেও উপপাদ্যগুলো আপনাকে মুখস্থ করেই লিখতে হয়। এই শিক্ষা ব্যবস্থা কখনো আপনাকে ধর্মীয় সম্প্রীতি বা নৈতিকতার শিক্ষাই দেয় না। কেননা পরীক্ষার প্রশ্নোত্তরে আপনি যদি কোটেশন সহ 2টি হাদিস লেখেন, আপনি অনেক বেশি নম্বর পাবেন, কিন্তু আপনার পাশের বাসার হিন্দু ছেলেটির খবর রাখলে আপনাকে কেউ নম্বর দিবে না। তাই এই শিক্ষা ব্যবস্থা আপনাকে বলে নৈতিকতার চর্চার চেয়ে হাদিস মুখস্থ করা অধিক শ্রেয়। এই শিক্ষা ব্যবস্থা 7 জন বীরশ্রেষ্ঠের নাম কিভাবে মনে রাখা যায় তার শর্টকাট টেকনিক আপনাকে শেখাবে, কিন্তু 7 জন বীরশ্রেষ্ঠ দেশের প্রতি কী ধরনের ভালোবাসা অনুভব করে নিজেদের জীবনটা বলিদান দিয়েছেন, এই জিনিস কখনোই আপনাকে উপলব্ধি করতে শেখায় না। মাননীয় সভাপতি, মুক্তির মন্দির সোপানো তলে আমার মতো সহস্র শিক্ষার্থীর হৃদয় আজ চাপা পড়ে আছে তার মায়া কান্নায়। কেননা
আমরা মুক্তি পেতে চাই এই দূষিত শিক্ষা ব্যবস্থার বেড়াজাল থেকে। মুক্তির মন্দিরের দরজা আজও বন্ধ। যেদিন এই দূষিত শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলে এমন এক শিক্ষা ব্যবস্থা আসবে যেখানে নতুন কিছু শেখার আনন্দ পাওয়া যাবে, যেখানে মানুষের মুখস্থ বিদ্যার চেয়ে অর্জিত জ্ঞানকে বেশি প্রাধান্য দেওয়া হবে, সেদিন এই মন্দিরের দরজা খুলে যাবে বলে আমি বিশ্বাস করি এবং আমরা সবাই মুক্তি পাবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ফাহিম মুনতাসির রহমানকে ধন্যবাদ তার বক্তব্য উপস্থাপনের জন্য। আমি এখন আহ্বান করছি মবিন মজুমদার স্যার এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার বক্তব্য উপস্থাপনের জন্য। আমার নাম মবিন মজুমদার। আমি আজ দাঁড়িয়েছি এক মুক্তির মন্দিরের গল্প বলার জন্য। এই মুক্তির মন্দিরের ছোট্ট একটি কোণে ঢাকা শহরের জিগাতলাতে আমার বসবাস, একটি মেজবাড়িতে আমার থাকা। আমাদের এই মেজবাড়িতে কখনো পত্রিকা পৌঁছায় না, আমাদের এই মেজবাড়িতে কখনো টেলিভিশন থাকে না। এখানে আমরা দেশের খবর দেখি ইন্টারনেটের নিউজ ফিডে। এখানে আমরা খাবার খাই কোনো না কোনো একটি মেজবাড়ির ছোট্ট একটি হোটেলে। কিন্তু হঠাৎ করে অবাক করে দিয়ে কোনো এক রাতে হঠাৎ করে অজানা কোনো কারণে স্যাটেলাইটে পানি ঢুকে যায় এবং অতঃপর আমাদের দেশের ইন্টারনেটটা বন্ধ হয়ে যায়। আমার সেই মুক্তির মন্দিরের ছোট্ট মেজবাড়িতে আমি আর ইন্টারনেটের পাতাতে দেশের খবর দেখতে পারি না। হঠাৎ করেই আমাদের ওই মেজবাড়ির যে ছোট্ট ডাইনিংটা ছিল সেই ডাইনিংয়ের শাটারটা বন্ধ হয়ে যায়। আমাদের বিকাশের যে ছোট্ট দোকানটা ছিল সেই বিকাশের ছোট্ট দোকানের শাটারটা কেন যেন 2 দিন ধরে বন্ধ হয়ে যায়। আমার বাবা আর আমার জন্য টাকা পাঠাতে পারেন না অনেকগুলো দিন ধরে। আমি আর আমার সেই ডাইনিংটাতে খেতে পারি না অনেকগুলো দিন ধরে। দিন কয়েক আমার কাটে অভুক্ত থেকে। কিন্তু দুঃখের বিষয় আমি জানতে পারি না আমার ভাইদের কি খবর। তাই বুঝি ভাবতে শুরু করি আমি আজ খুব একা। আমাকে যারা অভুক্ত রেখেছে তারা বোধহয় আজ ভীষণ শক্তিশালী। আমার কানে বাজে, ওরা চিৎকার করে বলে ওরা করোনার চেয়ে শক্তিশালী। আমি ভীষণ ভয় পাই। অতঃপর আমার কানের কাছে আমার ভাইয়েরা উঠে বলে, হে মহাজন শোনো, আমরা নই একজন, আমরা আছি কয়েকজন। আমার বুকের ভিতর থেকে কেউ যেন চিৎকার করে বলে ওঠে, এই মুক্তির মন্দিরের জন্য তোমাকে বলতে হবে, তুমি আওয়াজ উঠা, কথা ক। আমি কথা বলে উঠি সেই একই দিনে আমার ভাইটি হত্যার। আমার ভাইটিও আমার মতোই এক বিতার্কিক ছিল। সে পড়তো MISTর ডিবেটিং ক্লাবে বিতর্কও করত। আমার সেই ভাই ইয়ামিনকে ওরা হত্যা করেছে ট্যাঙ্কের উপর থেকে ফেলে দিয়ে। আমি আমার মুক্তির মন্দিরের জন্য আমার সেই ভাইয়ের গল্প বলি আজ। আমি জানি আমার সেই ভাইদেরকে ওরা তুলে নিয়ে গেছে। আমার ছোট্ট ভাই ফারহান ফাইয়াজ আমার কলেজেই পড়েছে। যে কলেজ থেকে পাশ করে আমি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঠিক একই কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমার মতোই তার এক বড় ভাইকে হত্যা করেছিল বলে আমার ভাই ফারহান ফাইয়াজ ছুটে গিয়েছিল আসাদ গেট থেকে ধানমন্ডির 32-এর দিকে। ধানমন্ডির 27-এর রাপা প্লাজা অতিক্রম করার পর আমার ভাইয়ের বুক গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। তখনই আমি ভাবি আমার কতদিন অভুক্ত থাকা, আমার ভাইয়ের ট্যাঙ্কের উপর থেকে পড়ে যাওয়া মৃত্যু, কিংবা আমার ভাই ফারহান ফাইয়াজের কাছে আজ কিছুই নয়। তারপরও আমার সে মুক্তির মন্দিরের জন্য এভাবেই আমি অভুক্ত থেকে যাই। আমার ভাই ট্যাঙ্কের উপর থেকে পড়ে যায়, আমার ভাই ফারহান ফাইয়াজের বুক একের পর এক গুলিতে ঝাঁঝরা হয়। ভাবছেন কোন সে মন্দির, কার জন্য আমি অভুক্ত থাকি? সে মন্দিরের নাম বাংলাদেশ। বাংলাদেশ নামক এই মন্দিরের জন্য বারে বারে আমি লড়ে যাই। তার সোপান তলে আমি করে চাই আমার জীবন বলিদান। তাই শেষ কথা বলতে হয়, মুক্তির মন্দিরের সোপান তলে আজ হয়েছে বহু প্রাণ বলিদান। তবু জেনে রাখো এ দেশ, তোমার জন্য দিয়ে যাব এভাবেই আমাদের প্রাণ। ধন্যবাদ মবিন মজুমদার। আমি এখন মারিয়া রহমান, কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, দেবতাদের আশীর্বাদ পুষ্ট মেঘনাথকে বধ করা লক্ষণ কিংবা জিউসের বিরুদ্ধে যুদ্ধ করা অ্যাগামেমনন আমার আজকের এই গল্পের নায়ক নয়। আমার এই গল্পের নায়ক 21 শতাব্দীর এক সাধারণ ছেলে, যার জীবন কাটত বইয়ের পাতা এবং কম্পিউটারের স্ক্রিনে। তবে পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প উপন্যাসের বই সে নিয়মিতই পড়ত। শহীদ রুমির সাহসী গেরিলা যুদ্ধের বৃত্তান্ত, মতিউর রহমানের T-33 বিমান নিয়ে স্বদেশ জয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তাকে ভীষণভাবে ভাবিয়ে তুলত। অপক্ষ মনে এক অদ্ভুত টান অনুভব করত সে। এই টানকে আসলে কিভাবে সংজ্ঞায়িত করবে তা জানা ছিল না তার।
বোকাবাক্সে একবার আগুনের পরশমণি নামে একটি চলচ্চিত্র প্রচারিত হয়। ভীষণ বিস্ময়ে ছেলেটি আবিষ্কার করে বদি নামে এক সাহসী চরিত্র, যে তার সহযোদ্ধাদের নিয়ে বারবার অভিযানে সফলতা লাভ করে। সে দেখতে পায় এক সাহসী গেরিলা যোদ্ধা রাশেদুল করিমকে, যে কিনা পাকিস্তানি মেজরের মুখে সাহসিকতার সাথে থুতু ছিটিয়ে আসে। বুঝতে পারে স্বদেশপ্রেম এভাবেই বিজয়ের ধ্বজাধারী করে একজন মানুষকে। নিজেকে আবিষ্কারের এই পরিক্রমায় তার শিক্ষা জীবনের 12টি বছর অতিবাহিত হয়। হঠাৎ অনুভব করে তার আশেপাশের সবকিছু আসলে ঠিক নেই। তার স্বদেশ মাতৃকার বিপদ সে ভালোই অনুভব করে। তরুণ প্রজন্ম শিক্ষা গ্রহণ শেষে যে কর্মক্ষেত্রে পদার্পণ করবে, সেই কর্মক্ষেত্রে 56% কোটার একটি কালিমা লেপন করে দিয়েছে স্বৈরাচার। 17 বছরের ঘৃণা ক্রমে উপলব্ধি করতে পারে সে। দিকে দিকে সংস্কারের যে আন্দোলন সে ছড়িয়ে পড়ে, সেই আন্দোলনের ডাক তার কানেও বাজে হাসান হাফিজের সেই দুটো লাইনে, এখন যৌবন যার, মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। তাই তো মিছিলের ডাকে সাড়া দিল সে। 52 ভাষা আন্দোলনের সালাম, বরকত, রফিক, জব্বার যেন তার মাঝে এসে ভর করে। মতিউর রহমানের মতো তারও ইচ্ছে হয় T-33 বিমান নিয়ে স্বদেশের জন্য কিছু করার। আর শৈশব কৈশোরে যেই টান, যেই উদ্দীপনা অনুভব করত, তার নাম আসলে দেশপ্রেম। সে বুঝতে পারে সেই দেশপ্রেম যার জোর ধরে বলা যায় চে গুয়েভারার মতো প্যাট্রিয়া ও মূর্তে। মিছিলে তাই টিয়ার শেলের অসহ্য যন্ত্রণা আর অবিরাম অশ্রুপাত উপেক্ষা করেও এগিয়ে যায় সে। আশেপাশের মানুষকে চিৎকার করে জিজ্ঞাসা করে, ভাই পানি লাগবে, পানি। তবে এই চিৎকারের চাইতেও অধিক শক্তিশালী একটা বুলেট এসে তার শরীরের চামড়া ভেদ করে ভেতরে প্রবেশ করে। মুহূর্তেই নিজের চারপাশের রঙিন পৃথিবীটা ঝাপসা হয়ে যায়। তার হাতে রাখা পানির বোতলগুলো আর বহন করতে পারে না সে। তবে এই ঝাপসা চোখেও সে দেখতে পায় মুক্তি। তার চোখে মুক্তি হলো সর্বোচ্চ মূল্যে হলেও স্বৈরাচারের নরবরে কেদারার সামনে দাঁড়িয়ে সত্যের কাণ্ডারি হয়ে কথা বলে আসা। আর সেই মুক্তির ও মন্দির ও সোপানতলে নিজের প্রাণকেই সমর্পণ করেছে সে। এই গল্পের মীর মুগ্ধ আমাদের আমৃত্যু মুগ্ধ করে দিয়ে গেছে, শিখিয়ে গেছে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। ধন্যবাদ। ধন্যবাদ মারিয়া রহমান। আমি এখন অর্পিতা গোলদার, রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। এখন বিকেলগুলো অনেক বেশি দীর্ঘ মনে হয়। এই সমস্ত নিঃসঙ্গ দীর্ঘ বিকেলে আমি ছাদে যাই। সেখান থেকে শাহবাগ চত্বরটা স্পষ্ট দেখা যায়। সেখানে হাজার মানুষের ভিড়ে আমার মাথার মধ্যে পুরনো ইতিহাসগুলো যেন কবিতার মতো স্পষ্ট হয়ে ওঠে। আমি 52 দেখিনি, কিন্তু কথা ছিল ভাষার কসম খেয়ে আমরা মাতৃভূমিকে ঘিরে দাঁড়াবো। সেই কথা রাখতেই যেন চোখের সামনে মৃত্যুর মতো সত্য হয়ে ওঠে 1971। ছাত্রাবাস বস্তি উজাড় করে রিকয়েললেস রাইফেল আর মেশিন গানের খই ফুটিয়ে আমাদের রক্ত গঙ্গায় ভাসিয়ে হে স্বাধীনতা তুমি এসেছিলে। সেদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে হয়তো ভালোই হয়েছিল। তাই তো কলম রেখে প্রেমিকার চিঠি বুকে নিয়ে আর অস্ত্র হাতে নিয়ে ছিনিয়ে আনা সেই স্বাধীনতা আর প্রেমিকা কিভাবে আমাকে ধোঁকা দিল সেটা চোখের সামনে দেখতে পেলাম। আমার প্রেমিকা বাবার মন রক্ষার্থে বিয়ে করে নিল তথাকথিত সুযোগ্য পাত্রকে, আর আমার বহুল আকাঙ্ক্ষিত স্বাধীনতাও সুখ খুঁজে নিতে লাগলো ক্ষমতাসীন নেতার পকেটে অথবা স্বৈরাচারের বুটের নিচে। স্বাধীনতা যতবার আসে তার থেকে বন্দী হয় বেশি। তাই তো চোখের সামনে আবারও দেখতে হলো 90। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে প্রকম্পিত হলো আবারও রাজপথ। আর আমি দেখলাম আমার প্রিয় স্বাধীনতা আবার এসে নগরের জ্যেষ্ঠ শামুকের ন্যায় নতুন মুদ্রায় একবার নড়ে উঠে নিজেকে গুটিয়ে নিল। তখন বুঝলাম আমার জীবনে প্রেম এবং রাষ্ট্রের বিপ্লব কোনোটিই আমি আর ঠেকাতে পারবো না। তাই এই জ্যেষ্ঠ শামুকের দেখানো পথে আমিও নিজেকে গুটিয়ে নিলাম। কিন্তু এখন ছাদে দাঁড়িয়ে চোখের সামনে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ ফুটন্ত রক্ত গোলাপ হয়ে কিভাবে স্বৈরাচারের রক্তচক্ষুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। চোখের সামনে ফ্যাসিস্টের বন্দুকের নলের বিরুদ্ধে তারা ঝরে পড়ছে। সেই রক্ত গোলাপ ঝরে পড়ছে, রক্ত লেপ্টে থাকছে শাহবাগের রাজপথে। সেই রক্ত থেকে আবার পুনরুজ্জীবিত হচ্ছে গণ অভ্যুত্থানের কবিতার ন্যায় দৃঢ় নতুন নতুন রক্ত গোলাপ, যারা নিজেদের প্রস্তুত করছে মুক্তির মন্দিরে অর্ঘ্য হিসেবে নিবেদন করতে। তাদের মনে কোনো ভয় নেই। এই মুক্তির মন্দিরে তারা নিজেদের অর্পণ করতে চায়। অথচ কথা ছিল আমি কবি হেলাল হাফিজ
একটি পতাকা পেলে লিখব না আর বেদনার অঙ্কুরিত কবিতা। আমি ব্যর্থ, আমরা ব্যর্থ, হে ভবিষ্যৎ, অনাগত ভবিষ্যৎ, তোমরা দেখো এই 24-এর তারুণ্য যেন ব্যর্থ না হয়। পড়ছিলাম শাহবাগ সুপার হোস্টেল থেকে পাওয়া কবি হেলাল হাফিজের ডায়েরির 5 আগস্ট 2024-এর পাতাটি। বুঝলাম মুক্তি আসলে একবারে আসে না, বারবার রক্তের বিনিময়ে আসে। মুক্তির মন্দির সোপানো তলে সেই রক্ত অশ্রু জলে লেখা আছে আমাদের ইতিহাস, লেখা আছে কবিতায়, লেখা আছে উপন্যাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অর্পিতা গোলদার। আমি এখন জুনায়েদ বিন জাকির সিদ্দিকী, জামিলুর রহমান হল, শের বাংলা মেডিকেল কলেজ, বরিশালকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। অন্য সবার মতোই বৃষ্টি ছিল আমার ভীষণ পছন্দের। বৃষ্টিতে আমি খুঁজে পেতাম সজীবতা, শীতলতা, ভিন্ন এক মাদকতা। আমার ভালো লাগে মানুষ ও মানুষের স্পর্শ। আমার ভালো লাগে আকাশের এই রঙিন পাখি ও নীল জোছনা। কিন্তু সেই বৃষ্টি আজ রক্তে ভেজা, যেন আকাশ থেকে ঝরে পড়া অশ্রু, আর আমি শুষে নিই তার মাঝে বেদনা। আমি ভালোবাসতাম মানুষের স্পর্শ, কিন্তু মানুষের রক্ত, মাংস, অস্থির স্পর্শ যে এত ভারী, এত দুঃসহ, তা আমার কল্পনাতেও ছিল না। আমি ভালোবাসতাম আকাশ ও আকাশের বুকে উড়ে যাওয়া রঙিন পাখি, কিন্তু আমি আকাশে আজ শুধুই দেখতে পাই বিপদের দানব এবং ধ্বংসের পাখি। আমি বিচার চাইতে গেলাম সেই মোড়লের কাছে। লোকে বলে সেই মোড়লের কাছে নাকি আছে পৃথিবীর সব সমস্যার সমাধান। আমার শত অভিযোগ শুনে মোড়ল থুতনিতে হাত দিয়ে গম্ভীরভাবে বলল, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের আর একটু ভাবতে হবে, আর একটু সময় দাও, অপেক্ষা করো, সমাধান তুমি ঠিকই পাবে। এরপর কত মিটিং হলো, আলোচনার বৈঠকে ঝড় উঠলো, লেখালেখি হলো, কিন্তু বছরের পর বছর গেল, আমি আর মুক্তি পেলাম না। আমি বুঝলাম ন্যায় বিচারের গালভরা গল্প ছিল কেবলই পরিহাস। তারা কি দেখে না আমার শিশুরা আজ খেলনা দিয়ে খেলে না, তারা আজকে খেলে ভাঙা ইট পাথর ও ছাই দিয়ে। তারা কি দেখে না আজকে আমার প্রতিটি মা তার মৃত সন্তানের লাশ খুঁজছে। তারা কি দেখে না আজকে আমার এখানে প্রতিটি বৃদ্ধার চোখে অসহায়ত্ব, প্রত্যেকটি তরুণ জীবনের স্বাদ নেওয়ার আগেই মৃত্যুকে আলিঙ্গন করছে। আমার এই নীরবতা বড় অবাক করে। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে, যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিবাদ করে না, আমি তাকে ঘৃণা করি। আমার কিছু বন্ধু আছে। আমায় বিষণ্ণ দেখে সেদিন এক বন্ধু আমার কাছে আসলো, শোনালো তার এক বিজয়ের কথা। সে বলল, এই তো কদিন আগেও স্বৈরাচারী দানবেরা আমাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল, কিন্তু আমার বীর সন্তানেরা আমার সেই চাপা আর্তনাদ শুনতে পেরেছিল। তাই তো তারা আজ 2 হাত পেতে বুক এর ভিতরে বুলেট নিয়ে আমাকে মুক্তির জন্য তার জীবনকে বলিদান করেছিল। তুমি হতাশ হও না, আমার সন্তানের মতো তোমার সন্তানেরাও সাহসী। আজ হোক কাল হোক, তোমার এই জীবনের কষ্টগুলো একদিন তোমার মুক্তির গান হবে। আমি আশায় বুক বাঁধি, কাঁদতে আর পারি না, অশ্রু শুকিয়ে গেছে বহু আগেই। তাই তো শুধু ওই আকাশের দিকে তাকিয়ে বারবার জিজ্ঞেস করি, মুক্তির মন্দির সোপানো তলে আর কত শিশু অনাহারে মারা গেলে বিশ্ববাসীর হৃদয় টলে। মুক্তির মন্দির সোপানো তলে আর কত ফিলিস্তিনি নারী লাঞ্ছিত হলে ওই মোড়লদের কাঠগড়ায় এই ধ্বংসযজ্ঞের বিচার মিলে। মুক্তির মন্দির সোপানো তলে আর কত প্রাণ হলে বলিদান, গাজাবাসীর মুক্তি মিলে। আমি ফিলিস্তিনির পবিত্র ভূমি বলছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জুনায়েদ বিন জাকির সিদ্দিকীকে তার চমৎকার উপস্থাপনের জন্য। আমি এখন আসিফুর রহমান, শহীদ সার্জন জহুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আমাকে প্রশ্ন করে আকাশ, আমাকে প্রশ্ন করে বাতাস, টিএসসি ধুলো জমা ঘাস কিংবা শহীদ মিনার প্রাঙ্গণে ঝুলে থাকা লাশ। আমাকে বারংবার প্রশ্ন করে আমার হৃদয়, আমরা কোথায় যাচ্ছি, আমরা কি করছি, আমাদের এই যাত্রা কি অনন্তকালের? আমাকে যে শুধু আমার বিবেক প্রশ্ন করে বিষয়টা এমন নয়, আমাকে প্রশ্ন করে হাসপাতালের বেডে শুয়ে থাকা আমার বন্ধু আরিফ। এই তো গত পরশুই আরিফের সাথে দেখা। হাসপাতালের বেডে শুয়ে কান্নায় বিহ্বল হয়ে পড়ছে ছেলেটা। জুলাই আন্দোলনে আমরা একই সাথে রাজপথে স্বৈরাচারের চোখে চোখ রাঙিয়ে কথা বলেছি। আরিফ অবশ্য তার মাসুল দিয়েছে। আন্দোলনে একটি চোখ হারিয়ে ফেলেছে আরিফ। হাসপাতালে ঢুকছে,
ইনফেকশনের সাথে সে এখনও মোকাবেলা করে যাচ্ছে। আরেকটি চোখ যায় যায় অবস্থা। একটি মুহূর্ত আরিফের জন্য নিয়ে আসছে হাজার হাজার অনিশ্চয়তা। সে এখনও ধুঁকছে কি শুধু আরিফ? না, আরিফের বড় ভাই ফাউন্ডেশনের সিঁড়ি বেয়ে বেয়ে আজ হাসপাতালে, কাল অফিসে দৌড়ে দৌড়ে জুতার তলা ক্ষয় করে ফেলেছে। কিন্তু এখন পর্যন্ত আমরা আরিফের জন্য সঠিক চিকিৎসা, উন্নত চিকিৎসার বাস্তবায়ন করতে পারছি না। আরিফরা ধুঁকছে। আমাকে যখন আরিফ প্রশ্ন করে আমি কিছু বলতে পারি না, আমি চুপ হয়ে থাকি। আমি ভাবি কবে আমরা পারবো তাকে একটি উত্তর খুঁজে দিতে। আমরা সবাই উত্তর খুঁজছি। আরিফের মতো লোকেরা কবে চিকিৎসা পাবে? শুধু কি এই প্রশ্ন? না, আরও প্রশ্ন আছে। যারা আরিফদের এই অবস্থা করেছে তাদের বিচারটি কবে হবে? কেন এত অপেক্ষা আমাদের? আজ 6 মাস গড়াতে চলল, কেন আমরা কোনো বিচার দেখতে পাচ্ছি না? কেন আমরা দেখছি যারা হুকুমের আসামি তারা কেউ ভারতে করছে অবকাশ যাপন, কেউ ল্যাটিন আমেরিকায় স্কুবা ডাইভিং করছে, আর যারা এই হুকুমগুলোকে বাস্তবায়ন করেছে তারা বাইরে খুব ঘুরছে, কারো আবার প্রমোশনও হচ্ছে। যখন এই কথাগুলো আরিফেরা বলে, আমার ভাইয়ের রক্তে রাজপথ রাঙানো ছিল, যখন ভাইয়েরা এই প্রশ্নগুলো তোলে, আমরা কিছু বলতে পারি না। অন্তত আমি পারি না। আমি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে থাকি, কিন্তু কোনো উত্তর আমি খুঁজে পাই না। কোনো হিসেব আমি মিলাতে পারি না। হিসেব কিভাবে মিলাবো আমি বুঝতে পারি না। প্রতিটি মুহূর্ত যায়, নিজের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব বাড়তে থাকে। মাননীয় সভাপতি, আপনি কি আমাকে এই উত্তরটা খুঁজে দিতে পারবেন? যারা শুনছেন আমার কথা, আপনারা কি কেউ আমাকে এই উত্তরটা খুঁজে দিতে পারবেন? আমি কি মুখ দেখাবো আরিফকে? আমি কি বলবো যখন ও আমাকে এই প্রশ্নগুলো করে? মুক্তির ও মন্দির ও সোপানো তলে আর কত কিছু আমরা বলি দিলে আসল মুক্তির স্বাদ আমরা পাবো। যারা আমাদেরকে মুক্তি এনে দিয়েছে তাদেরকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারবো। এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। আপনাদের কাছে আমার আবেদন, যদি কেউ এই প্রশ্নের উত্তরটি আমাকে দিতে পারেন, প্লিজ আপনার কাছে দোহাই, আপনারা আমাকে এই উত্তরটি দিয়ে যান। আমি আরিফের সাথে এই উত্তরটি দিতে চাই। আমি একটু মাথা তুলে চোখে চোখ রেখে আমার বন্ধুর সাথে কথা বলতে চাই। ধন্যবাদ মোহাম্মদ আসিফুর রহমান। আমি এখন সুমাইয়া আনোয়ার পূর্ণা, রাজশাহী কলেজকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। এইমাত্র বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশ হলো। রেহান খুবই চিন্তিত। এটি ছিল রেহানের জীবনের শেষ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ। এর আগে আরও 4 বার বিসিএস পরীক্ষায় অংশ নিলেও চূড়ান্তভাবে মনোনীত হতে পারেনি রেহান। দুরু বুকে মোবাইল ফোনটি হাতে নিয়ে নিজের রোল নম্বরটি সার্চ করল সে। মোবাইল স্ক্রিনে ভেসে উঠল তার ফলাফল। চিৎকার দিয়ে রেহান তার বাবা মাকে ডেকে বলল, দেখো, আমি পররাষ্ট্র ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়েছি। রেহানের বাবা মায়ের বুকটা গর্বে ভরে উঠল। উচ্ছ্বসিত আহ্লাদিত রেহান এক বুক প্রশান্তি নিয়ে দৃপ্ত পদক্ষেপে আমাকে পেরিয়ে পৌঁছে গেল তার স্বপ্নের প্রাসাদে। এই প্রাসাদে পৌঁছতে বিগত 6টা বছর কি অবর্ণনীয় পরিশ্রম আর পড়াশোনা রেহান করেছে তা আমি ছাড়া আর কেই বা জানে। রেহানের খুশিটা আমিও উপভোগ করছিলাম। হঠাৎই পেছনে শুনি কান্নার শব্দ। পিছে তাকিয়ে দেখি হাসু মিয়া কাঁদছে। হাসু মিয়া সিলেটের চা শ্রমিক। কান্না থামিয়ে হাসু মিয়া রহিম ভাইকে বলল, রহিম ভাই, আমরা কি তবে কোনোদিনই আমাদের ন্যায্য মজুরিটি পাবো না? সারাটা জীবন কি তবে আমাদের শুধু একটু লবণ ভাত আর চা পাতা ভর্তা খেয়ে বাঁচতে হবে? রহিম মিয়া বলে, ওই দেখ প্রাসাদ, ওই প্রাসাদে পৌঁছতে পারলেই আমরা পাবো আমাদের ন্যায্য মজুরি। হাসু মিয়া বলে, আর কত লড়াই সংগ্রাম করলে আমরা পারবো ওই প্রাসাদে পৌঁছতে? আমি তো আর আশা পাই না ভাই। রহিম হাসুকে মনে করিয়ে দেয় আবু সাইদ মুগ্ধর কথা। বলে, ওরা যদি পারে আমরাও পারবো নিশ্চয়ই। একটু ভরসা রাখ, নিশ্চয়ই পাবো ন্যায্য মজুরি, 3 বেলা দুমুঠো ভালো করে খেতে পারবো নিশ্চয়ই। ওদের সাথে আমিও আশায় বুক বাঁধি। আমার সামনে যে প্রাসাদে সবাই পৌঁছতে চায় তার নাম আমি দিয়েছি মুক্তির মন্দির। নিজের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারলেই কেবল মানুষ পৌঁছতে পারে এই প্রাসাদে, হয়ে যায় তার কষ্ট থেকে মুক্ত। আর আমি হলাম সোপান।
আমার তলে এসে দাঁড়ায় হাজারো মানুষ, আমার তলে জমা পড়ে থাকে হাজারো মানুষের সফলতার পেছনের গল্প। আমার তলে মানুষ আসে ন্যায় বিচারের দাবি নিয়ে, আমার তলে মানুষ আসে তার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে কিংবা তার ন্যায় অধিকারের দাবি নিয়ে। হঠাৎ পেছনে শুনি আবার হট্টগোল, তাকিয়ে দেখি আমার পেছনে আমার তলে এসে দাঁড়িয়েছে মেট্রো স্টেশনের নিচে ধর্ষিত হওয়া 10 বছরের ছোট্ট শিশু, এসে দাঁড়িয়েছে গার্মেন্টস কর্মী জরিনা ও কামাল। ওপাশ থেকে দেখি পেছনে উঁকি দিচ্ছে কর্পোরেটের ক্লান্ত কর্মচারী শফিক। ওরা সবাই চায় ওই মুক্তির মন্দিরে প্রবেশ করতে। আমিও ভরসা রাখি নিশ্চয়ই আমাকে পেরিয়ে ওই মুক্তির মন্দিরে ওরা প্রবেশ করবে, নিশ্চয়ই পারবে। ধন্যবাদ। আমি সুমাইয়া আনোয়ার পূর্ণাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি নাহিদা সুলতানা, শামসুন্নাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়কে। অনন্তপুর দিনহাটা আমার গ্রাম, সেই গ্রামটাই আমার আসল ঠিকানা। বৃষ্টি আমার খুবই পছন্দ। বৃষ্টির পর গ্রামের যে মাটি, সেই মাটির সোদা গন্ধে আমি ঠিক প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারতাম। আমার সেই গ্রামের মধ্য দুপুরে যে কাজল বিলের জল এবং সেই জলে মাছরাঙার ডাক, ডালপালার সেই কাঠবিড়ালি আমার পোষা লালি, এদেরকে নিয়েই আমার জগৎ। সহজ সরল অবুঝেই আমি রাজনীতি বুঝি না, আমি অর্থনীতি বুঝি না, আমি বুঝি না সমাজনীতি। আমি শুধু বুঝি পৃথিবীর প্রতিটি মানুষ দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার নিয়ে জন্মেছে। অভাবের তাড়নায় থাকা ছোট্ট পরিবারে আমি আমার সুখ স্বপ্নগুলো পূরণ করতে পারিনি, তাই তো নতুন একটা হলুদ পায়জামা কেনার জন্য আমি কাজের খোঁজে বেরিয়েছি, সেই দিনহাটা থেকে নয়াদিল্লি পর্যন্ত। তবু ভেবেছিলাম কোথাও হয়তো অভাবের তাড়না আমার শেষ হবে। হঠাৎ একদিন মা এসে আমাকে বলল, তোর তো বিয়ে হবে রে খালাতো ভাইয়ের সাথে, এখন থেকে তুই খালার বাড়িতে থাকবি। বিয়ে হবে খালাতো ভাইয়ের সাথে, ভালো কথা, কিন্তু খালার বাড়িতে কেন থাকবো? আমার কি কোনো বাড়ি নেই? সেই দিনহাটা থেকে নয়াদিল্লি, খালার বাড়ি, এই ঘুরে বেড়ানো, এইসবের জন্যই কি আমার জন্ম? প্রশ্নগুলোর কোনো উত্তর আমি খুঁজে পাইনি। তবু বাবার হাত ধরে আমি যাচ্ছি অন্যের বাড়িতে, যে বাড়ি আমি চিনি না, কিন্তু সেই বাড়ি নাকি আমার অনন্ত গন্তব্য। হঠাৎ বিয়ের চৌকাঠটা পার হতে গিয়ে আমার শাড়ির আঁচলটা আটকে গেল। ভয়ে চিৎকার করে বলে উঠলাম, বাবা আমাকে বাঁচাও। কিন্তু আমার বাবা আমাকে বাঁচাতে পারলো না। উল্টো আমি শুনতে পেলাম বিকট এক শব্দ, যে শব্দ আমার কাছে অচেনা, যে শব্দ এসে আমার বুকে বেঁধল, আমার শিরা উপশিরা হৃৎপিণ্ডকে বিদীর্ণ করে দিল। ঝাঁঝরা হয়ে গেল আমার অবুঝ শরীর। ঝুলে পড়লাম আমি সেই কাঁটাতারের বেড়ায়। আমি চিৎকার করে বলেছিলাম, ওই পারে দাঁড়ানো মানুষগুলি, তোমরা কি আমার কথা শুনেছিলে? তোমরা কি দেখতে পেয়েছিলে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ, কনক চাপা সাজার স্বপ্ন, যেই লাশের কখনোই পূরণ হয়ে উঠল না? আমি সেই লাশ হয়ে 14 বছর ধরে ঝুলে আছি, কিন্তু আমাকে নিয়ে কেউ কোনো কথা বলল না। আমি সেদিন যে চিৎকার করে বললাম, গুল্লি কিউ মারা, গুল্লি কিউ মারা, কিন্তু আমার সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারিনি। তোমরা কি জানো আমি কে? আমি সেই মেয়ে, আমি সেই ঝুলন্ত লাশ, আমি সেই নতমুখ, আমি সেই 14 বছরের বিচার না পাওয়ার আর্তনাদ, আমি সেই ফেলানি। পরপারের এই মজলিসে দাঁড়িয়ে আমি যখন আজকে তোমাদের সামনে আসি, আমি আমার বিচার চাইতে আসিনি, আমি আমার কথা বলতে এসেছি, আমি কিছু প্রশ্ন ছুড়ে দিতে এসেছি। মুক্তির মন্দির ও সোপানো তলে কতগুলো প্রাণের বিনিময়ে যখন স্বাধীনতা অর্জিত হয়, আমি চাই এই স্বাধীনতায় নতুন এক পৃথিবী রচিত হোক, যেই পৃথিবীতে থাকবে না কোনো ধরনের বিভেদ, যেই পৃথিবীর কাঁটাতারগুলো হবে শুধুমাত্রই একটি রেখা, যেই রেখাগুলো কখনো বিভেদ নয়, বরং একতার বার্তা বহন করে পৃথিবীর প্রতিটি মানুষের সুষ্ঠু নিরপেক্ষ অধিকারটি নিশ্চিত করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাহিদা সুলতানা। আমি এখন মামুনুজ্জামান স্নিগ্ধ, সৈয়দ আমির আলী হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। সম্মাননীয় সভাপতি প্রণিপাত। পোড়াতুষের গন্ধে যেদিন জননীর রক্তমাখা দেহ তোলপাড় করে ওঠা, এতটুকু ভ্রূণ, এতটুকু বীজ আর আকাঙ্ক্ষার অবয়ব নিয়ে এই পৃথিবীতে এসেছিলাম, সেদিন মাকে ঈশ্বর ভেবে দারুণ প্রতিজ্ঞায় অবুঝ হাত পা ছেড়ে তছনছ করেছিলাম ডেটল, সাদা তুলো আর ধাত্রীর শুভ্র ধবলিমা বসন। আমরা নিজেদেরকে চিনব, জানব, ভালোবাসবো, আর এর জন্য দরকার মুক্তি, চিন্তার এবং কর্মের। কিন্তু সবচেয়ে অবাক করা কথা হচ্ছে, নিজেকে যারা শাসন করতে পারে না, সেই মানুষগুলোই পৃথিবী শাসনের অদ্ভুত ইচ্ছা থেকে শুরু করেই নানান রকম দর্শন আর নিয়মের বেড়াজালে স্বপ্ন আর মুক্তিকে গ্রাস করতে চাই। ডারউইনের সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বলে পৃথিবীতে নাকি শুধুমাত্র যোগ্যরাই টিকে থাকে, কিন্তু একটু চোখ করে দেখবেন
কত পথ প্রদর্শক মুক্তির কিংবা কত যোগ্য সঙ্গী আমরা আমাদের নৈমিত্তিক সংগ্রামে হারিয়ে ফেলি, পরন্তু আমরা নিয়মিত দেখতে পাই সেখানে অযোগ্যের কত চিৎকার এবং হাহাকার। একটি ঘাসফড়িং নিখুঁত, একটি সন্ধ্যা তারা নিখুঁত, নিখুঁত একটি বসন্তের রাত, কিন্তু আমরা কেহই নিখুঁত নই। আমরা জন্ম থেকে মূর্খ, জালিয়াত, ভঙ্গুর, ভিখারি। তাই তো আমরা সহস্র যোদ্ধার আত্মত্যাগের উপর ভর করে যে দর কষাকষি চলি, সেই জায়গাটিতে আমরা সবচেয়ে বেশি দামে কেনা আমাদের এই সুন্দর সম্প্রীতির মুক্ত পরিবেশকে বিক্রি করে দিই সবচেয়ে কম দামে। পড়ে থাকে শুধু নিয়ম রক্ষার বাৎসরিক ফুলের শুভেচ্ছা আর আহতদের আক্ষেপ। সহজের চেয়ে যে আমাদের কাছে সবচেয়ে সহজাত, সীমার মাঝে যে অসীম, মুক্তিকে সর্বজনের দৈনন্দিন জীবনে তাই আমরা যতই আলাদা করে কোনো একটি কাল্পনিক কাঠামোর মধ্যে রাখি না কেন, মুক্তি কখনো স্থবির নয়। আমার কাছে মুক্তির কোনো স্থবিরতা নেই, তাই তো আমার মুক্তির কোনো সোপানও নেই। বরং সমাজে প্রচলিত যে সোপান আছে, সেই সোপানে আপনি পুরো পৃথিবীতে দেখবেন সেখানে দর কষাকষি চলেছে, সেখানেই পরন্তু নতুন করে কোনো শেকল, নতুন করে কোনো পরাধীনতার বীজ বপন হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করা কথা হচ্ছে, যা কিছু সুন্দর, যা কিছু স্বাভাবিক, যার মধ্যে রয়েছে সর্বজন, যে সকলকে একসাথে নিয়ে বাঁচায়, যে সবসময় হতাশা, দুঃখ, কান্না দেওয়ার পাশাপাশি যে আমাদেরকে সুখ দেয়, যে আমাদেরকে আশা জাগায়, সেই তো মুক্তি। যে আমাদের ভেতরের সকল কালিমাগুলোকে মুছে সর্বজনকে নিয়ে বেঁচে সহজ একটি সুন্দর মানুষ হওয়ার স্বপ্ন দেখাই, সেই তো মুক্তি। এত কিছুর পরে যখন আমিকে প্রশ্ন আসে, তখন আমি হচ্ছে সেই তারুণ্য, যে তারুণ্যকে আসলে কেউ কখনো পছন্দ করে না। কিন্তু পছন্দ না করলেও যখনই কোনো সমাজে মুক্তি স্থবির হয়ে যাচ্ছে এমন চিন্তা দেখি, তখনই আমি শোষণের সনাতন চাকা চেপে ধরে রাখি। আমি তখন শেয়াল কিংবা শকুনের ভয়ার্ত উল্লাসে নষ্ট হয়ে যাওয়া কার্তিকের সেই সুন্দর দিনগুলোকে ফিরিয়ে আনতে শত্রুর বর্ষার সামনে বুক পেতে দিই, মিছিলের সামনে অগ্রসর হয়ে রাজাকে প্রশ্ন করি, রাজা তোর মগজ কোথায়? অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মামুনুজ্জামান স্নিগ্ধ। আমরা সকলের উপস্থাপনা শুনলাম এবং সবাই খুব চমৎকারভাবেই আজকের বিষয়টাকে উপস্থাপন করেছেন বিভিন্ন আঙ্গিক দিকে। আজকে যে বিতর্কের বিষয় মুক্তির মন্দির সোপানতলে, তার যে প্রথম শব্দটা মুক্তিটা, আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। মুক্তির অনেকগুলো আঙ্গিক আছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, জবাবদিহিতা ও নিরাপত্তা। রাজনৈতিক আঙ্গিকটা হচ্ছে এরকম যে রাষ্ট্রের যে সিদ্ধান্ত গ্রহণ, সেখানে অংশগ্রহণ করতে পারা এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারাটা। অর্থনৈতিক আঙ্গিকটা হচ্ছে যে রাষ্ট্রের সম্পদে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বাধীনতা এবং রাষ্ট্রের যে বাজারগুলো আছে, বাজারে সে অংশগ্রহণের স্বাধীনতা এবং ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। সামাজিক আঙ্গিকটা হচ্ছে যে জীবনযাত্রার মান উন্নত করার জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক পরিবেশের অধিকার, অংশগ্রহণের অধিকার, পাওয়ার অধিকার। জবাবদিহিতার আঙ্গিকটা হচ্ছে যে শাসন ব্যবস্থায় উন্মুক্ততা এবং জবাবদিহিতার নিশ্চয়তা। আর নিরাপত্তার আঙ্গিকটা হচ্ছে যে নিরাপদে বেঁচে থাকার অধিকার। আমরা যেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছি এই জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে, সেই ফ্যাসিস্ট সরকারের সময় আমি যে কতগুলো আঙ্গিকের কথা বলেছি মুক্তির, সবগুলো আঙ্গিকেই অ্যাবসেন্ট ছিল, সেগুলো আমরা দেখতে পাইনি। অমর্ত্য সেন তার খুব বিখ্যাত বই আছে, যেটার টাইটেল হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। সেখানে তিনি মুক্তির একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, মানুষ যে ধরনের জীবনযাপন করতে চায় সেই ধরনের জীবনযাপন করার অধিকারই প্রকৃত অর্থে মুক্তি। এবং তিনি একেই বলেছেন প্রকৃত উন্নয়ন এবং প্রকৃত উন্নয়নের পূর্ব শর্ত। এবং গত ফ্যাসিস্ট সরকারের সময় উন্নয়নের একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, যেটা ভুল ন্যারেটিভ। সেখানে বলা হয়েছিল যে প্রবৃদ্ধি হলেই চলবে, লোকজনের অন্য স্বাধীনতা থাকার দরকার নেই, মত প্রকাশের স্বাধীনতা থাকার দরকার নেই, এবং নির্বাচনে সুষ্ঠু এবং নির্বাচন যেটা আমাদের অধিকার, সেটা হওয়ার প্রয়োজন নেই। এবং এই ন্যারেটিভটা দিয়ে তারা যে কোনো যে সব ধরনের অন্যায় কাজগুলো করেছে এবং মুক্তির যে আঙ্গিকগুলো বলেছে সেই সবগুলোকে আমাদের অধিকার দেয়নি। যে বিখ্যাত গান থেকে আজকের এই বিষয়টা এসেছে, সেটা আপনি জানেন লিখেছেন মোহিনী চৌধুরী এবং এটা সুর করেছিলেন কৃষ্ণচন্দ্র দে। সেটার প্রথম 3টা লাইন হচ্ছে, মুক্তির মন্দিরের সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই বাংলাদেশে আমরা দুইবারেই আমরা প্রকৃত অর্থে মুক্তি পেয়েছি। একটা হচ্ছে 1971 সালে
30 লাখ শহীদের জীবনের বিনিময়ে এবং লাখো লাখো আহত এবং আহতদের তাদের আত্মত্যাগের বিনিময়ে। এইবারে আমরা 2024 সালে আরেকটা মুক্তি পেয়েছি। আমরা 15 বছরের একটা স্বৈরাচারী সরকারকে আমরা উৎখাত করেছি এবং এখানেও আমরা কিন্তু প্রায় 1000 জনের মতো শহীদের আত্মত্যাগ আমরা দেখেছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে দূর করেছি এবং হাজারো হাজারো লোক আহত হয়েছেন। এই গানেরই আরও দুটো বিখ্যাত লাইন আছে, এটা আমার খুবই প্রিয়। সেখানে আছে, সে লাইন দুটি হচ্ছে, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুর অরুণ গেছে অস্তাচলে। আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে তো ফিরে পাবো না। আমরা ফিরে পাবো না আবু সাইদকে, আমরা ফিরে পাবো না ফারহান ফাইয়াজকে আরও এবং মুগ্ধকে, কিন্তু তাদেরকে আমরা ফিরে পেতে পারি অন্য একটা আঙ্গিকে। কীভাবে? যারা শহীদ হয়েছেন সেই 71-এ এবং 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারি একভাবেই, তারা যেই কারণে শহীদ হয়েছেন, যেই বিষয়গুলো অর্জন করার জন্য শহীদ আত্মত্যাগ করেছেন, সেই বিষয়গুলোকে অর্জন করার মাধ্যমে আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারি। আমরা যখন তাদের ত্যাগের কারণগুলো যদি আমরা খুঁজে বের করে সেগুলো অর্জন করতে পারি, এবং তখনই একটা সুপ্রভাত ফিরে আসবে দেশের জন্য। সেই সুপ্রভাতে তারা আমাদের কাছে, আমাদের চারপাশে থাকবেন, হয়তোবা সশরীরে না, কিন্তু তারা তাদের চিন্তা ধারণাকে আমরা অর্জন করার মাধ্যমে আমরা তাদেরকে আমাদের চারপাশে পাব। আমি এই 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আবারও স্মরণ করছি, তাদের আত্মত্যাগকে স্মরণ করেছি। আমি আশা করি তারা যে কারণে আত্মত্যাগ করেছেন, যে নতুন একটা বাংলাদেশ পাওয়ার জন্য, সেই বাংলাদেশ আমরা পাব এবং সেই বাংলাদেশ পাওয়ার জন্য যে অর্জনগুলো দরকার সেই অর্জনগুলো আমরা করতে পারবো এবং আমরা আবারও আরেকজন স্বৈরাচারী এদেশে যাতে না আসে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো, আমি সে আশা করছি। সবাইকে ধন্যবাদ এবং সবার চমৎকার বক্তব্যের জন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যদিও আমাদের এটা প্রতিযোগিতা, তার মধ্যে একজন চ্যাম্পিয়ন হবেন, অন্যরা হয়তো বা চ্যাম্পিয়ন হবে না, কিন্তু আমি মনে করছি সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য যোগ্যতা সবারই আছে। আমি এখন ফলাফল ঘোষণা করছি। আমি প্রথমে ঘোষণা করছি দ্বিতীয় রানার আপ যিনি হয়েছেন তার নাম, তিনি হচ্ছেন সুমাইয়া আনোয়ার পূর্ণা, রাজশাহী কলেজ। সুমাইয়া আনোয়ার পূর্ণাকে অভিনন্দন। আমি এখন ঘোষণা করছি প্রথম রানার আপ যিনি হয়েছেন তার নাম, তিনি হচ্ছেন মবিন মজুমদার, স্যার এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। মবিন মজুমদারকে অভিনন্দন। এখন পরিশেষে আমি চ্যাম্পিয়ন যিনি হয়েছে তার নাম ঘোষণা করছি, তিনি হচ্ছেন মামুনুজ্জামান স্নিগ্ধ, সৈয়দ আমির আলী হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মামুনুজ্জামান স্নিগ্ধকে অভিনন্দন। আমি সকল প্রতিযোগীকে ধন্যবাদ জানাতে চাই এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, যিনি চ্যাম্পিয়ন হয়েছেন। বাকি দুজন যে রানার আপ তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং 3 বিচারককেও ধন্যবাদ জানাতে চাই। এখানেই আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করছি।